প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? আছি ভালো। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাণিজ্য যুদ্ধ পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। বিশ্বকে বদলানোর অভিনব ধারণা আছে বাংলাদেশের, সম্মেলনে প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর, বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস, অপার সম্ভাবনার বাংলাদেশ। চীনের উপর 125% শুল্ক কার্যকর, ট্রাম্পের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত। দৈনিক সমকাল, বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে ডক্টর ইউনূস। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করল ভারত। 5 বছরের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী এবার, এসএসসি পরীক্ষা শুরু আজ। কালের কণ্ঠ, ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত। ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর শুরু, পোশাক শিল্পে শুল্ক যুদ্ধের মধ্যে বাড়তি করের বোঝা। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা সুখ ও আনন্দ দুটিই পাবে। মানব জমিনের শিরোনাম, আন্তর্জাতিক আইন কি বলছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত, বদলে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি। বাংলাদেশ প্রতিদিন, পুরনোদের চ্যালেঞ্জে নতুনরা, সংসদ নির্বাচনের প্রার্থিতা। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 16 এপ্রিল। আমাদের সময়ে মুজিব বন্দনায় অপচয় 4000 কোটি টাকা, রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা। বিদেশিদের ব্যাপক আগ্রহ প্রতিশ্রুতি, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আমার দেশ, ঢাকার নদী তীর দখলের ছক এঁকেছিলেন তাপস। বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা, বিদেশি বিনিয়োগকারীদের ডক্টর ইউনূস। খবরের কাগজ, সংসদ নির্বাচনে এবার 5 জোট, পরিবার সমাজের নৃশংসতা বাড়ছে। সময়ের আলো, বোঝা চাপালো ভারতও, মার্কিন শুল্ক নিয়ে কিছুটা স্বস্তির তথ্য। রূপালী বাংলাদেশ, খুলছে বিনিয়োগের দুয়ার, ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ। কালবেলার শিরোনাম, লুটের উপর লুট, ইসলামী ব্যাংকগুলো একীভূত করে 2টি বড় ব্যাংক হবে। ইনকিলাব, বড় বিনিয়োগের হাতছানি, মন্ত্রণালয়ে ব্যাপক কানাঘুষা, পররাষ্ট্র উপদেষ্টার ভারত প্রীতি। দৈনিক জনকণ্ঠ, এদেশে বিনিয়োগ করুন, বিশ্বকে বদলে দিন, আন্তর্জাতিক উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার আহ্বান। আমি শেষে যে শিরোনামটি পড়লাম সেটা নিয়ে আলাপ করতে চাই। বিনিয়োগ সম্মেলন হলো আমাদের দেশে এবং হচ্ছে, এবং এখানে অনেকগুলো সম্ভাবনার জায়গাও তৈরি হয়েছে, এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বিশ্বকে বদলানোর অভিনব ধারণা আছে বাংলাদেশের। ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ। এই যে বিষয়টি, এটা তো আশা জায়গায় নাকি? না, এটা 4 দিনব্যাপী যেটা শুরু হয়েছে, এটা আমরা দেখছি যারা ব্যবসায়ী আছেন দেশে বাইরে তারাও এটাকে প্রতি লক্ষ্য রাখছেন, এবং অনেকজন ব্যবসায়ী এসছে। এটা একটা নতুন ধরনের একটা মাত্রা যোগ করেছে আইডিয়াটা, এবং এই আইডিয়াটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য ভালো। এবং সেখানে যে বক্তব্যগুলো এসেছে বিদেশিদের থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ বলছে কেন এটা এত ভালো জায়গা, সেটা তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু বাংলাদেশের একটা জিনিস আছে কি, যে আমরা এর আগেও কিন্তু অনেক এরকম বিনিয়োগ হয়েছে, সম্মেলনগুলো হয়েছে, বিরাট বড় বড় আকারে হয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, রাষ্ট্রপতি উদ্বোধন করেছেন, কিন্তু ফল খুব একটা হয়নি। এর ফলে হয়েছে কি, যে লোকজনের মধ্যে কিছুটা দ্বিধার হয়ে গেছে, যে এরা যেভাবে বলছে সেভাবে হবে কি না। কারণ আপনি মনে করুন যে এরা তো মানে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করবে, এবং ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হবে যে সমস্ত জায়গায়। বিদ্যুতের কমতি রয়ে গেছে, গ্যাসের কমতি রয়ে গেছে, আইন শৃঙ্খলা ব্যাপার রয়ে গেছে। এই সমস্ত কিছুগুলো মিলিয়ে যখন একটা জিনিস ভালো জায়গায় আসে, তখনই তো লোকজন ইনভেস্ট করতে আসে। কারণ টাকাটা তো তার আমাদের না। বাংলাদেশ বলতে চাইছেন যে একটা স্বস্তির পরিবেশ, একটা স্বস্তির পরিবেশ দেখেন। আপনি লক্ষ্য করেছেন যে এর মাঝেই যে গাঁজা নিয়ে আমাদের দেশে যেই
গাজারকে সাপোর্ট বা গাজাকে যেভাবে আমরা আন্দোলন যেটা করলাম এবং সংহতি প্রকাশ করলাম, এটা একটা অত্যন্ত ভালো জিনিস হয়েছে এবং সারা বিশ্ব মানে সারা পৃথিবীতে এটা হয়েছে, মুসলিম দেশগুলোতে বিশেষ করে সারা ইউরোপেও হয়েছে, আমেরিকাতেও হয়েছে, আমাদের দেশে হয়েছে, আমাদের দেশে ব্যাপক আকার হয়েছে, আমরা সকলে সংহতি প্রকাশ হয়েছে। কিন্তু এটা নিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা এত লজ্জাস্কর এবং বাঙালি হিসাবে, বাঙালি জাতি হিসেবে আমরা মুখটা কোথায় ঢুকিয়ে রাখবো বলুন? আর যখন এই বিনিয়োগটা হচ্ছে, যখন আমরা এত বড় বড় কথা বলছি, আমাদের দেশে সমস্ত রকমের আমাদের বদলে দেওয়ার ক্ষমতা আছে, এটা বোধহয় সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নিয়েছে, না তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আমি বলবো না যে এর মধ্যে কোনো ইল মোটিভ থাকতে পারে, কিন্তু একেবারে যে ওইখান থেকেই যারা গেছে তারা করেছে তা না, দেয়ার মাইট বি সাম প্লয়, কোনো একটা ইচ্ছা ছিল এখানে একটি বিকৃতি করা, কিংবা জনগণের বিদেশিদের যে যারা বিনিয়োগ করবে তাদেরকে একটা বার্তা দেওয়ার ব্যাপারও থাকতেও পারে। এটা একমাত্র তারাই বলবে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তারা বলবে। কিন্তু ঘটনাটা হলো এটা কাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত না। হ্যাঁ, এবং এটা আপনাকে একটা বিদেশি বিনিয়োগকারীকে তো বোঝাতে সময় লাগবে, তাই না? অতীতে কিন্তু তারা লক্ষ্য করেছে। আপনি যেটা, এটা খুব স্বস্তির জায়গা হয় যে আপনি যখন কোনো জায়গায় বিনিয়োগ করবেন তখন আপনি আপনার নিজের স্বচ্ছন্দ নিরাপত্তা, আমি এই টাকাটা ইনভেস্ট করব সেটা কিভাবে ফেরত আসবে বা হবে কিনা, এই জায়গাগুলো কিন্তু আগে ভাববে, এবং লভ্যাংশ আমি নিতে পারবো কিনা এখানে। তারপর দেখেন মানে একটা কর্মচারীদের যে ইয়েরা আছে, যে ওয়ার্কার্সরা আছে, ওয়ার্কার্সদের মধ্যেও একটা জিনিস কিন্তু খারাপ আমরা লক্ষ্য করেছি, যে এই যে বিভিন্ন সময় দেখেন রাস্তাঘাটগুলো বন্ধ করে ফেলছে গার্মেন্টসেরা, এই জিনিসগুলো তো তারা দেখে, যারা টাকা ইনভেস্ট করে তারা অসম্ভবভাবে মনিটরিং করে। তবে একটা ব্যাপার বোধ করি, এবারে বিনিয়োগ সম্মেলনটা একেবারে একটু অন্যরকম, বিশ্বাসযোগ্যতা তৈরির যে চেষ্টা সেইটা, এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, সবকিছু মিলে বোধ করি একটা আশা জায়গায়, অবশ্যই আশা জায়গায়। এবং আপনি দেখেছেন যে একজন গত 45 বছর ধরে উনি বাংলাদেশে কাজ করছেন, সাউথ কোরিয়ান এক ভদ্রলোক, তাকে আমরা নাগরিক, এটা কিন্তু আশা যোগায়। এবং ন্যাচারালি উই শুড অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আমরা আশাই তো বাঁচবো, তাই না? মানুষ আশাই বাঁচে। ঠিক একই সাথে আজকের পত্রিকায় আবার একটি অন্য রকমের খবর, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত। হ্যাঁ, এটা হঠাৎ মানে কি খাড়ার উপর মরার উপর খাড়ার ঘা মতো মনে হচ্ছে। আমরা এটা আশা করি হঠাৎ করে যেটা হবে, মানে বিশেষ করে চায়না থেকে উনি ঘুরে আসলেন, আবার ভারতের সাথে একটা গত 4 এপ্রিল ব্যাংককে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে আমরা আশা করেছিলাম যে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, কিন্তু হঠাৎ করে এটা আসলো কেন বুঝলাম না। যদিও তখন থেকে বলা হয়েছে যে সড়ক পথে এটা বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু নেপাল ভুটানে আমাদের যে পণ্য যাওয়ার যে জায়গাটা, সেটা তো একটু হোঁচট খেলো। এবং তারা বলেছে যে বিশেষ করে যে বিমানের সাথে যে কাজগুলো হচ্ছে, বিমানের কারণে নাকি তাদের যে বন্দরগুলো আছে তারা ব্যাকলগ হয়ে গেছে। তারা বলছে যে এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সেটা কি এই সময় হলো? এখন ব্যাখ্যা অবশ্য তারা একটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমাদের জন্য তত টেনেবল না। আমরা আশা করছি যে ভারতের সাথে আমরা একটা দীর্ঘস্থায়ী মানে সম্পর্ক থাকবে, বিকজ আমরা সবসময় একটা কথা বলি যে আমরা তো প্রতিবেশী বদলে দিতে পারি না, আমরা নিয়ম বদলাতে পারি, কানুন বদলাতে পারি, প্রতিবেশী বদলাতে পারি না। এখন সেই প্রতিবেশীর সাথেই আমাদের থাকতে হবে, তা ভারতকে আমাদের বুঝতে হবে, আমাদের ভারতকে বুঝতে হবে, এবং এইটাই কিন্তু একমাত্র সম্বল যে আমরা যেটা আপনি বললেন বুঝতে হবে। ঠিক সেই সময় যখন ভারত এই সিদ্ধান্তটা নিল, তখন একটু তো মানে নানা সন্দেহ দেখা দেয় যে আসলে কি এই সময়টাই কি এটা করা উচিত ছিল, যেখানে অলরেডি ট্রাম্প এটা একটা করেছেন, যদি উনি 90 দিনের জন্য স্থগিত করেছেন, কিন্তু 90 দিনের জন্য স্থগিত করেছে, এটা ঠিক আছে বলবো। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চিঠি দিলেন, এটাও আমরা একটা সন্তোষজনক একটা, তিনিও পজিটিভ প্রকাশ করেছেন। কিন্তু চীনের সাথে এই যে শুল্ক নিয়ে, যে চীনের সাথে যে এখন ভারত যুক্তরাষ্ট্রের যে একটা টাগ অফ ওয়ার শুরু হলো, আমার মনে হয়, যেমন ধরেন চীন ছাড়া সব দেশের উপর 90 দিনের জন্য শুল্ক স্থগিত করলো যুক্তরাষ্ট্র, চীন কেন না? চীনকে আমার কাছে মনে হয় যেন আমেরিকা অসম্ভব ভয় পায় ব্যবসার ক্ষেত্রে, কারণ চায়না যেভাবে ব্যবসাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, আপনি দেখেন যে কোনো বিদেশে যান, যে কোনো জায়গায় যান,
চীনের কি আপনি বাদ দিয়ে কিছু করতে পারেন? বাংলাদেশের মার্কেটে যান, ল্যাপটপের মার্কেটে যান, মানে যে কোনো টেলিভিশন মার্কেটে যান, চায়না ছাড়া কোনো উপায় নেই। এবং ওরা এত সহজ মানে সস্তায় জিনিসপত্র তৈরি করতে পারে, ইউ নেম ইট, আপনি বলবেন যে আমাকে এত পয়সার দামের মধ্যে করে দিতে, তারা করে দেবে। তখন এর সাথে কিন্তু কম্পিট কিভাবে করবে? আমেরিকা কম্পিট করতে পারবে? কারণ ওখানকার ওয়ার্কারদের যে ওয়েজ, সেই ওয়েজ তো আপনি কম্পিট করতে পারবেন না। একটা জিনিসের দাম কিভাবে নির্ধারিত হয়? জায়গা যে ভাড়া করেন, সেখানে মেশিনপত্র থাকে, কর্মীরা কাজ করে, সেই সমস্ত কিছু মিলিয়ে তো একটা জিনিসের দাম নির্ধারণ করা হয়। সেটা চায়নাতে অত্যন্ত সস্তা পড়ে। এই কারণে যে জিনিসটা চায়না ধরুন কথার কথা $10 বিক্রি করতে পারে, আমেরিকায় সেটা হয়তো তৈরি করতে $25 লাগবে। এখন সারা পৃথিবীতে চায়নার থেকে জিনিসপত্র কেনা হচ্ছে। কিন্তু আপনি কি এটা কি একটা উদ্বেগের জায়গা তৈরি করেন না? যেমন ধরেন, আমি জাস্ট ছোট্ট করে বলি, পাশাপাশি দুইটা বড় বাড়ি, মানে উচ্চবিত্ত বাড়ি, ক্ষমতাধর দুই বাড়ি, তারা যখন নিজেরা মানে যুদ্ধের একটা ইয়ার মধ্যে শুরু হয় যে আয় দেখি কি হয়, তো সেটা তো এই সময় এই বিশ্ব পরিস্থিতির মধ্যে তো একটা উদ্বেগজনক তৈরি করে। অবশ্যই উদ্বেগ সৃষ্টি করে। যেমন আমাদের যেমন ধরুন আমরা তো উই আর নট পার্ট অফ ইট। চায়না আমেরিকার সাথে কি হচ্ছে আমরা তো পার্ট না, কিন্তু আমরা তো আমরা প্রভাব পড়ছে, আমরা শুধু আমরা না, এরকম আমাদের মতো সব দেশের, এই পৃথিবীর সব দেশের মধ্যে এটা। এবং অলরেডি রাষ্ট্রপতি যে প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প বলেছেন যে প্রায় 50 না 75টা দেশ থেকে একটা চিঠিপত্র এসছে যে তোমরা এটাকে কনসিডার করো। হ্যাঁ, তো এবং ট্রাম্পকে আমি প্রেডিক্ট করতে পারিনি। আমি এত বছর সাংবাদিকতা করেছি। গতকাল একটি পত্রিকায়, খবরের কাগজে, ট্রাম্পের এই ছবিটা ছাপা হয়েছে হাতের, আমি যা বলছি তাই করব। আপনি দেখেন যে কত, এটাকে শিশুসুলভ বলবো না, বালসুলভ ব্যাপার। সেটা কেমন? উনি যেটা সই করছেন, একটা সিগনেচার বড় কলম দিয়ে সেটা এইভাবে করে দেখাচ্ছেন, এটা বোধহয় আমেরিকান প্রেসিডেন্টের শোভা পায় না। মানে আমরা যেটা হয় যে যাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের কাছ থেকে কিছু কিছু বিষয় আশা করি যে যেটা খুব সন্দেহজনক, আশঙ্কাজনক, উদ্বেগজনক, সেটা যেন তৈরি না করে। সেই জায়গাটা তো ওনারা তো আসলে কমন ম্যান না, উনি রাস্তার একজন লোক না, উনি তো প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট না। তার প্রতিটি কার্যক্রম, তার একটি কথা, তার একটি সিদ্ধান্ত সারা পৃথিবীর জন্য আলোচিত হতে পারে। এবং আমরা সবসময় চাই যে একটা রেসপন্সিবল জায়গা থেকে একটা লোক রেসপন্সিবল কথাবার্তা। সেজন্য কি ওনারা অহমিকা দেখাচ্ছেন? আমি বুঝতে পারি না, বললাম না যে অনেক কঠিন, আমি বলতেই পারবো না। উই ক্যানট রিড হিম, তাকে বোঝার উপায় নেই। আজকে আমাদের সন্তানদের পরীক্ষা শুরু হচ্ছে, এসএসসি পরীক্ষা, দাখিল এবং এসএসসি পরীক্ষা। গত বছরের থেকে, এবং একটি পত্রিকার শিরোনাম আছে যে 5 বছরের মধ্যে পরীক্ষার্থী কম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা তো শুরুর পরীক্ষা, এসএসসি থেকে আস্তে 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 উপরে যাবে। তা শুরুর জায়গায় যদি এরকম ঝরে পড়ার অবস্থাটা দাঁড়ায়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা এটা কি ভাবছে তারা? দেখেন, শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কি বলবো, আমি নিজে একটু সন্নিহাতি হয়েছে। সাধারণত আমরা দেখি যে ইট ইজ বড় হয়, বাড়তে থাকে। গত বছর 4 লক্ষ ছিল, এবার 5 লক্ষ বা 4.5 লক্ষ, এরকম উপরে যে আস্তে আস্তে কমে। কিন্তু এখানে 1 লক্ষ ছাত্রছাত্রী কম পরীক্ষা দিচ্ছে, এনরোলমেন্টই হয় নাই। শিক্ষা ব্যবস্থার কথা কি বলবেন? আরেকটা রিপোর্ট যদি আপনি দেখেন, আজকে 2 ভদ্রলোককে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তারা অলরেডি মারা গেছে 2 বছর আগে। এখন আপনি কাকে দোষ দিবেন? মিনিস্ট্রি অফ এডুকেশন কি কাজ করছে বলুন তো দেখি আপনি? যে 2 যারা মারা গেছেন, তাদের অধ্যক্ষ হওয়ার সমস্ত যোগ্যতা ছিল, তখন আপনারা তাকে দেননি, এখন দিয়েছেন, এবং আপনারা জানেনও যে ওনারা মারা গেছেন। তো এদেরকে দিয়ে আমরা শুধু চাই যে গুড সেন্স শুড প্রিভেইল অন দেম, এছাড়া কি করবো বলুন? কিছু করার নেই না। কিন্তু শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা একটা বিরাট একটা পরিবর্তন আনলো দেশের জন্য। এবং এই শিক্ষাঙ্গনের এবং শিক্ষা ব্যবস্থার পড়াশোনার জায়গাটা যদি আপনি যেটাই করেন, আগামীর ভবিষ্যৎ কিন্তু আপনাকে এই পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে, আপনার জ্ঞানের চর্চা দিয়ে যেতে হবে। সেই জায়গাতে যদি এই অবস্থাটা দাঁড়ায়, তাহলে তো একটু ভীতিকর। এরাই তো ভবিষ্যতে আমাদেরকে শাসন করবে, এরাই তো ভবিষ্যতে লয়ার হবে, ডিপ্লোমেট হবে, রাজনীতিবিদ হবে, এরই দেশ পরিচালনা করবে। কিন্তু এইখানে যদি একটা স্থবিরতা এসে যায়, তাহলে তো পুরো রাষ্ট্রের স্থবিরতা। এই যে ব্যবসায়ী আজকাল, যে আপনি দেখবেন যে আজকাল বড় বড় ব্যবসায়ী যে ছেলেপেলেরা, তারা কিন্তু সব বাইরে পড়াশোনা করে, দেশের বাইরে পড়াশোনা করছে কিন্তু তারা। এবং আগেকার যে কনসেপ্ট ছিল, যে সেই কনসেপ্টটা কিন্তু নেই একেবারে। এখন মানে শিক্ষিত লোকজনকে ব্যবসায় আনা হচ্ছে, তারা জানছে কিভাবে ব্যবসা চালাতে হয়।
তো এই ছেলেপেলেরা যদি এভাবে শিক্ষায় যদি এরকম স্থবিরতা চলে আসে, এটা কিন্তু সত্যি। এবং আজকে হয়তো আমরা বুঝতে পারছি না, 4-5 বছর পর 10 বছর পর হয়তো আমরা এর প্রভাবটা বুঝতে পারবো। এটা প্রভাব বুঝতে পারবো। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে এটা এবার স্বীকার করতে হবে যে এইবারের ঈদ যাত্রা অন্যান্য বারের চেয়ে খুব স্বস্তির জায়গা ছিল। অনেক যাওয়াটা আসাটা সব মিলিয়ে একটা সুস্থ, তখনই প্রমাণ হয় যে ইচ্ছা থাকিলেই উপায় হয়। কিন্তু যে আলোচনাটা আপনার সাথে আমি করতে চাই, দুর্ঘটনায় কিন্তু কমলো না, এবং 315 সড়ক দুর্ঘটনায় 322 জন মারা গেছেন, এবং এটার মারা যাওয়ার জায়গায় সবার শীর্ষে ছিল মোটরসাইকেল। এই যে মোটরসাইকেলে যাতায়াত, দুরন্ত গতি, এটা কি বলবেন? আপনি যেখানে ঢাকা শহরেই চিন্তা করে দেখেন, আপনি যখন ঢাকায় বের হন, আপনি আগে আমরা রিক্সাকে ভয় পেতাম, তারপর সিএনজি কে ভয় পেতাম, এখন কিন্তু মোটরসাইকেলকে ভয় পেতাম। কখন কোন দিক দিয়ে চলে আসে কেউ জানে না, এবং ফুটপাথের মধ্যে চলে যায়। হাইকোর্টে কিন্তু একটা রুল ছিল, তারা রুল জারি করেছে যে ফুটপাথ দিয়ে কোনো অবস্থাতে মোটরসাইকেল চালানো যাবে না, তারা তোয়াক্কাই করে না। এবং এই যে এত, আপনি দেখেছেন যে এই ইয়েতে ব্রিজে যে নতুন যে ব্রিজটা হলো, সেখানে লক্ষ লক্ষ মোটরসাইকেল গেছে, এবং অনেকে কিন্তু জানেন মোটরসাইকেলে করে দেশে বাড়িতে যাচ্ছে, ভাড়াতে করতে যাচ্ছে। এটাও তো একটা খুব উদ্বেগজনক, এত দূর মোটরসাইকেল যাচ্ছে। কি করবে তারা? হয়তো বাসের টিকিট পাচ্ছে না, কিংবা সস্তায়, কিংবা তাড়াতাড়ি যাবে। মানুষেরও দোষ আছে। আর এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে একমাত্র কারণ যেটা হচ্ছে বেপরোয়া চালানোর জন্য, আর কোনো কারণ নেই, বেপরোয়া চালানো। অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো আসলে সেইভাবে বিদেশ যাওয়ার সুযোগ হয় না। আমি সাম্প্রতিক সময় ব্যাংকক থেকে ঘুরে এলাম। আমার না এসে খুব প্রশ্নটা দেখা দিয়েছে, এই শহরটাতে কখনো হর্ন বাজায় না, যার যার মতো করে গাড়ি চলছে, কিন্তু ঢাকায় দেখলাম যে হর্নের কান আর টেকা যায় না। হর্ন না বাজিয়ে কি রাস্তা চলাচল করা যায়? অবশ্যই চালাচ্ছেন। আপনি কেন পশ্চিমবঙ্গ দেখেন, সেটা তো আমাদের বাংলাদেশ তো ঢাকার রাজধানী, সেটা তো পশ্চিমবঙ্গের রাজধানী, একটা প্রদেশের রাজধানী। সেখানে আপনি দেখেন, দিল্লি শহরে যে দেখেন কয়েকটা হর্ন বাজে, এবং হর্ন যে বাজায় সে নিজেকে একজন অপরাধী মনে করে না, আবার হর্ন বাজিয়ে সে নিজেকে আবার পাওয়ারফুল মনে করে, সেটা বাংলাদেশে মনে করে। কিন্তু ওখানে কিন্তু কেউ করে না, তারা মনে করে একটা অন্যায় কাজ করছে সে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, একেবারে শেষে ছিল নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, হর্ন বাজানো। অন্যরা হর্ন না বাজিয়ে রাস্তা চলাচল করতে পারে, আমরা কেন পারি না? এটি একটি ছোট প্রশ্ন, আসুন না একটু ভেবে দেখি। ভালো থাকবেন, খোদা হাফেজ।